অন্ধকার। গফুর এক লাফে পুকুরের পানিতে নামল, কিন্তু আশ্চর্যের বিষয়, পানিতে কোনো শব্দ হলো না, যেন সে মাখন বা বাতাসের ভেতর দিয়ে গলে গেল। পলাশ টর্চের আলো ফেলল, কিন্তু গফুর নেই। পানি একদম স্থির, শুধু সেই পচা গন্ধটা আরো তীব্র হলো। গফুর, গফুর! এখন পুকুর পাড়ে পলাশ একা দাঁড়িয়ে আছে। চারপাশে বাঁশঝাড়ের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। হঠাৎ পলাশ অনুভব করলো তার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা স্পর্শ করছে। সে নিচের দিকে তাকিয়ে দেখলো পুকুরের পানি বাড়ছে। পানি পার উপচে তার পায়ের পাতা ছুঁয়ে ফেলেছে, আর সেই পানির ভেতর দিয়ে হাজার হাজার কালো চুল সাপের মতো তার পায়ের দিকে এগিয়ে আসছে। পলাশ বুঝতে পারল এখন আর যুক্তি বা বিজ্ঞানের সময় নেই, তাকে পালাতে হবে। সে দৌড় দিল, কিন্তু দৌড়াতে গিয়ে মনে হলো কেউ একজন পেছন থেকে তার জামার কলার ধরে টানছে। কে কে দৌড়ছে আমারে? স্যার, স্যার বলতাছি। পলাশ কোনো মতে হ্যাচকা টান দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু তার জামার পেছনের অংশটা ছিঁড়ে গেল। সে এক শ্বাসে গ্রামের মজিদ চাচার বাড়ির দিকে ছুটে এলো। তার পেছনে তখনও সেই ভেজা পায়ের শব্দ ছপছপ করছে, মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে। মজিদ চাচার বাড়ির উঠান। রাত প্রায় 2:30। পলাশ হন্তদন্ত হয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। তার জামা কাপড় ভেজা, কাদা মাখা। হাঁপাতে হাঁপাতে সে প্রায় জ্ঞান হারানোর দশা। মজিদ চাচা, মজিদ চাচা দরজা খুললেন। ও চাচা, বাসান, আমাকে বাসান। ভেতর থেকে হ্যারিকেন হাতে মজিদ চাচা বেরিয়ে এলেন। তার চোখে ঘুম, কিন্তু পলাশের অবস্থা দেখে তিনি চমকে গেলেন। কি ব্যাপার ছোট সাহেব, এই অবস্থা কেন আপনার? আপনারা না দিঘিতে গেছিলেন মাছ ধরতে? চাচা, গফুর, গফুর নাই। গফুর রে দিঘি খাইয়া ফেলছে। ও কইল ওর মা ডাকতাছে। পানির মধ্যে নাই হইয়া গেল চাচা। হায় আল্লাহ, সর্বনাশ হইছে। আপনারা শেষমেশ ওই কালার ডাকের পাল্লায় পড়লেন। আমি তো মানা করছিলাম ওই দিঘি দিকে না যাইতে। ওইখানে জলাকুমিরি থাকে। সে মানুষের রূপ ধইরা গলার স্বর নকল কইরা মানুষ টানে। মজিদ চাচা আর দেরি করলেন না। ঘর থেকে একটা লোহার শিক আর এক মুঠো পরা সর্ষে নিয়ে নিলেন। সাথে নিলেন একটা বড় টর্চ। ছোট সাহেব, ডরায়েন না, সাহস রাখেন। লোহার সাথে থাকলে জিন ভূত কাছে ঘেসতে পারে না। চলেন আমার সাথে। দেরি হইলে গফুর রে আর জ্যান্ত পাইবেন না। আবার সেই কালীদিঘির পার। মজিদ চাচা আর পলাশ দৌড়ে সেখানে পৌঁছালো। দিঘির পরিবেশ এখন একেবারে নিস্তব্ধ। সেই ব্যাঙের ডাক আর নেই, ঝিঝি পোকার শব্দও নেই। পানি একেবারে কালো কাচের মতো স্থির। কোনো শব্দ কইরেন না ছোট সাহেব, টর্চ মাইরেন না পানিতে। আমি যা কমু তাই করবেন। মজিদ চাচা বিসমিল্লাহ বলে পড়া সর্ষেগুলো দিঘির চারদিকে ছিটিয়ে দিতে লাগলেন। সরিষা পানিতে পড়ার সাথে সাথে পানির ভেতর থেকে ছ্যাঁত করে একটা শব্দ হতে লাগলো, যেন গরম তেলে পানি পড়েছে। চাচা, শব্দ শুনছেন? মনে হইতাছে পানির তলে কেউ ছটফট করতাছে। চুপ করেন ছোট সাহেব, শয়তানের বাসা ভাঙতাছে। নজর রাখেন, গফুর এই পানি থেকেই ভাসব। হঠাৎ দিঘির মাঝখানে পানি তোলপাড় শুরু করলো। মনে হলো বিশাল কোনো মাছ ঘাই মারছে, কিন্তু পানির ওপরে যা ভেসে উঠল তা মাছ নয়, মানুষ। গফুরের শরীরটা চিত হয়ে ভেসে উঠল, কিন্তু তার চারপাশে কালো চুলের মতো শ্যাওলা পেঁচানো। আরে ওই তো গফুর! চাচা, আমি নামি। খবরদার, একা নামবেন না। এই নেন লোহার শিকলটা কোমরে কোজে, আর মনে মনে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ ভরসা। তারা দুজনে মিলে সাহস করে পানিতে নামলো। পানি অসম্ভব ঠান্ডা, যেন বরফ গলা জল।
তারা সাঁতরে গফুরের কাছে পৌঁছালো। গফুরের চোখ খোলা, কিন্তু চোখের মনি নেই। পুরো চোখ সাদা হয়ে আছে, আর তার পা পানির নিচে কিছু একটার সাথে শক্ত করে আটকে আছে। আহ চাচা, ওর পা তো সারাইতে পারতাছি না, মনে হইতাছে কেউ নিজ থাইকা ধইরা রাখছে। ইয়া মাবুদ, এইগুলা তো শেওলা না, এইগুলা তো মানুষের চুল। শক্ত কইরা ধরেন ছোট সাহেব, আমি শিক দিয়া বাড়ি দিতাছি। মজিদ চাচা পানির নিচে থাকা সেই অদৃশ্য বাঁধন লক্ষ্য করে লোহার শিক দিয়ে জোরে আঘাত করলেন। সাথে সাথে পানির নিচ থেকে এক বিকট আর্তনাদ ভেসে এলো। কোনো মানুষের গলা নয়, যেন কোনো জন্তুর মরণ চিৎকার। মুহূর্তের মধ্যে বাঁধন আলগা হয়ে গেল। তারা গফুরকে টেনে পাড়ে তুলল। গফুরের পেটে প্রচুর পানি। মজিদ চাচা তাকে উল্টো করে পিঠে চাপ দিতেই গলগল করে পানি আর কালো রঙের দুর্গন্ধযুক্ত কাদা বেরিয়ে এলো। কিছুক্ষণ পর গফুর কেসে উঠল। মা, মা তুমি কই? তুমি না আমারে ডাকলা? হাই রে বোকা ছেলে, তোর মা তো সেই কবেই কবরে চইলা গেছে। ওইটা তোর মা ছিল না, ওইটা ছিল নিশি ডাক, শয়তানের ধোকা। আল্লাহ বাঁচাইছে তোরে। সেদিন রাতে তারা কোনো মতে বাড়ি ফিরল, কিন্তু ঘটনার রেশ এখানেই শেষ হলো না। গফুর সুস্থ হলো বটে, কিন্তু সে আর আগের মতো কথা বলে না। সারাদিন চুপচাপ ঘরের কোনায় বসে থাকে, আর মাঝে মাঝে বিড়বিড় করে। ঘটনার 3 দিন পর পলাশ আজ শহরে ফিরে যাবে। সে গফুরের সাথে দেখা করতে এসেছে। গফুর পুকুর পাড়ের দিকে তাকিয়ে বারান্দায় বসে আছে। কিরে গফুর, আমি যাইগা, শরীরটা ভালো করিস, আর ওই দিঘির ধারের কাছেও যাবি না, বুঝলি? ছোট সাহেব, কি? ওই দিন পানিতে নামার পর আমি আমার মায়ের গলা শুনি নাই। হ্যাঁ, তাইলে কার গলা শুনছিলি? তুই তো বললি তোর মা ডাকতেছে। আমি শুনছিলাম সে আমারে কয়, তোর ছোট সাহেব চইলা যাইব শহরে, তুই একা হইয়া যাবি, আমার কাছে আয়। ছোট সাহেব সে আমার মনের কথা জানলো কেমনে? পলাশের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে পড়ল সে গফুরকে শহরে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু কখনো মুখ ফুটে বলেনি। পলাশের মনে হলো, তবে কি সেই অদৃশ্য সত্তা তাদের মনের সব গোপন কথা জানতো? পলাশ আর কোনো কথা না বলে দ্রুত পায়ে রিকশার দিকে হাঁটা দিল। কিন্তু গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়ার সময় তার মনে হলো পাশের ঝোপ থেকে, পুকুর পাড় থেকে এবং বাঁশঝাড় থেকে হাজার হাজার চোখ তার দিকে তাকিয়ে আছে। বাতাসে যেন ভেসে এলো সেই ঠান্ডা ভেজা কণ্ঠস্বর। পলাশ রিকশাওয়ালাকে জোরে চালাতে বলল। সে জানে না সে ভূত বিশ্বাস করে কিনা, কিন্তু সে এটা জানে গ্রামের অন্ধকার রাতে এমন কিছু থাকে যার ব্যাখ্যা শহরের বিজ্ঞানে নেই।